যা একটু প্রবলেম হয়ে গেছিল, তার জন্য ভিডিওটা কেটে গেল। তো ওই পার্টটাও আমি দিয়ে দেবো অবশ্যই। তো আমি জনন থেকে ছেড়েছিলাম। তো জননের তুমি বিশেষ করে অজন জনন যে এইগুলো আছে ওগুলো কয়েকটা দেখে নিবে। অজন জনন, জন জনন অজন জনন মধ্যে পার্থক্য তো দেখবে। তো অজন জনন পদ্ধতিতে কারা জনন সম্পন্ন করে ওইসব জীবগুলোর কয়েকটা দেখে নেবে, যার মধ্যে তোমার অ্যামিবা দেখতে পারো, কি অ্যামিবা, হাইড্রাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার প্যারামোসিয়াম, ফ্লামেরিয়া, এইসব গুলো কিভাবে অজন সম্পন্ন করে একটু চিত্র সহ হালকা করে দেখে নিবে। ওকে, জন্মের গুরুত্ব জানবে। মাইক্রো প্রপাগেশন তো গতবার এসছে, আর আসার সম্ভাবনা নেই এখন থেকে। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে তোমার ফার্নের যে জনক্রম, কিসের ফার্নের জনক্রম, ফার্নের জনক্রম থেকে এবার প্রশ্ন আসবেই। শর্ট কোশ্চেন আসুক, 2 মার্কের আসুক, বা 3 মার্ক বা 4 মার্ক বা 5 মার্ক কিন্তু আসবে এখান থেকে, ফার্নের জনক্রম থেকে। ফার্নের জনক্রমটা একটু আমি হালকা বলে দিচ্ছি, ঠিক আছে। তুমি প্রথমে কিনে নাও পরিণত রেণুধর উদ্ভিদের নাম, কিনে নাও পরিণত রেণুধর উদ্ভিদ নাম, ঠিক আছে। তো দুটো এঁকে দিই হালকা করে, তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারবে। এটা ধরে নাও পরিণত রেণুধর উদ্ভিদ, কি পরিণত রেণুধর রেণুধর উদ্ভিদ, উদ্ভিদ ধরে নাও, ঠিক আছে। এখান থেকে কি কনভার্ট যাবে, সোরাসে যাবে। কোথায় যাবে, সোরাসে যাবে। কিসে যাবে, সোরাসে। তাহলে সোরাসে করে দিলে প্লেটের মতন করে, এখানে যাবে কি সোরাস। কোথায় যাবে, সোরাস বা স্পোরোফিল বলতে পারো, সোরাস বা বা স্পোরোফিলও বলতে পারো, স্পোরোফিল, স্পোরোফিলে যাবে। এখান থেকে কি চলে আসবে, রেণু মাতৃকোষ আসবে। কোথায় আসবে, রেণু মাতৃকোষ আসবে বা রেণুস্থলী, রেণুস্থলী, রেণুস্থলী ছবিটা কি করে আঁকবে, একটু থলিটাকে জাস্ট এরকম করে করবে। এখান থেকে চলে আসবে কি রেণু মাতৃকোষ, কি আসবে, রেণু মাতৃকোষ চলে আসবে, ঠিক আছে। রেণু মাতৃকোষ থেকে রেণুগুলো আবার দুটি করে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আবার কিসে পরিণত হবে, লিঙ্গধার উদ্ভিদে পরিণত হবে। কিসে, লিঙ্গধার উদ্ভিদটাকে মোটামুটি একটু পানের মতন করে আঁকতে পারবে, ঠিক আছে। লিঙ্গধার অনুটা একটু পানের মতন করে দিলে হালকা করে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি লিঙ্গধর উদ্ভিদ, লিঙ্গধর থেকে উদ্ভিদ ধরে নাও। এগুলো হচ্ছে কি তোমার রেণু, এটা হচ্ছে জনন মাতৃকোষ, কি কোষ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, ওকে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি রেণু, এগুলো কি রেণু। এই দুটো রেণু চলে আসলো কোথায়, লিঙ্গধর উদ্ভিদে। এখান থেকে যাবে পুংধানী, কি যাবে, পুংধানী বা শুক্রাণু বলতে পারো তুমি, কি শুক্রাণু বলতে পারো। পুংধানী থেকে কি গেল, শুক্রাণু, ঠিক আছে, শুক্রাণু গুলো। আর এখান থেকে তারপর চলে যাবে তোমার কি স্ত্রীধানী, কি যাবে, স্ত্রীধানী বা ডিম্বাণু, বা কি ডিম্বাণু, ডিম্বাণু চলে যাবে, ঠিক আছে। এখান থেকে কি চলে যাবে, ডিম্বাণু। এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এদের মধ্যে আবার কি হবে, নিষেকের পরে তৈরি হয়ে যাবে কি জাইগোট, তৈরি হয়ে যাবে কি জাইগোট, টুয়েন, ঠিক আছে। কিসের পরে, নিষেকের পরে, নিষেকের পরে তৈরি হয়ে যাবে কি জাইগোট। তাহলে এটা হচ্ছে কি আমাদের জাইগোট, কি জাইগোট। আর জাইগোটটা তখন আবার নেক্সট স্টেপে চলে আসবে যখন, তখন হয়ে যাবে নতুন, কি নতুন রেণুধর উদ্ভিদ, নতুন রেণুধর উদ্ভিদ। ও থেকে উদ্ভিদ মনে করেন, নতুন রেণুধর উদ্ভিদ যদি তুমি মনে করো, তো কেমন করে দিবে, হালকা করে দিয়ে দেবে হবে, হালকা করে গাছের মতো করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি রেণুধর উদ্ভিদ। এই যে রেণুধর উদ্ভিদ পরবর্তী স্টেপে আবার কিছু পরিণত হয়ে যাবে, এখানে যে আমাদের পরিণত পরিণত রেণুধর উদ্ভিদ আছে, পরিণত রেণুধর উদ্ভিদ পরিণত হবে। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি মিয়োসিস প্রক্রিয়া কমপ্লিট করলাম, মিয়োসিস। আর এটা হচ্ছে কি আমাদের
নিষেকক্রিয় ভ্রমণ, এই হচ্ছে ফার্নের জনক্রম। মোটামুটি এই চিত্রটা হালকা করে দেখে নিবে। এই প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম এবার 2026 জন্য। ওকে, তাহলে ফার্নের জনক্রমটা হালকা দেখে নিবে। এইভাবে তোমার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড বিভিন্ন রকম সমান এবং পর্যাবৃত্ত রাখার জন্য একে ডিপ্লোম্যাটিক জনক্রমও বলা হয়, ফার্নের জনক্রমকে। দেখে নিও একটা হালকা হালকা করে, খুবই ইম্পর্টেন্ট। এবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। তারপর হচ্ছে কি, ক্রোমোজোম যখন যাবে তোমরা, ক্রোমোজোমের যে রাসায়নিক যে উপাদান খুবই ইম্পর্টেন্ট। কিসের কম্পোজিশন অফ, তুমি ক্রোমোজোম বলতে পারো, হ্যাঁ, বা কেমিক্যাল কম্পোজিশন অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের রাসায়নিক রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো, ঠিক আছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মেইনলি হচ্ছে তিনটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে ভাগ করা হয়? মেইনলি তিনটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এবার এখান থেকে 1 মার্ক হোক, 2 মার্ক হোক, 3 মার্ক হোক, 4 আসবেই প্রশ্ন। আমি যে ফিজিক্যাল সায়েন্সে যেমন বলেছিলাম যে টপিক থেকে আসবে আসবে বলেছি, চলে এসেছে। ঠিক আছে, এখানেও তোমরা দেখে নিবা, এখান থেকে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটা প্রশ্ন আসবেই শিওর। প্রথমে কি ভাবে, নিউক্লিক অ্যাসিড, কি নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে প্রোটিন, কি প্রোটিন, তারপর হচ্ছে ধাতব আয়ন। কয়টি ভাগ করলাম? তিনটি ভাগে। তাহলে রাসায়নিক উপাদানকে প্রথমে আমি কয়টি ভাগ করলাম? ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো তিনটি, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন। এখানে ধাতব আয়ন বলতে মেইনলি বোঝায় তোমার ক্যালসিয়াম 2+, Fe2+, ম্যাগনেসিয়াম 2+, এগুলো হচ্ছে ধাতব আয়ন। ওকে, নিউক্লিক অ্যাসিডগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়। নিউক্লিক অ্যাসিডগুলো কয়টি ভাগ করা হয়? দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে কি ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এটা অনেক সময় পার্থক্য আছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে। পার্থক্য বলে কি, ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এখানে তার মানে হচ্ছে কি রাইবোজ শর্করা থাকে। ওকে, এছাড়া এই যে বেস গুলো আছে চারটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, কি এবং সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এই থাইমিনের জায়গাটা একটু গোল করে রাখছি, কিন্তু এই থাইমিনের পরিবর্তে এখানে জাস্ট কি হয়ে যাবে, ইউরাসিল। কি হয়ে যাবে? ইউরাসিল। অ্যাডেনিন, গুয়ানিন, এই যে থাইমিনের পরিবর্তে কি হয়ে গেল, ইউরাসিল। পরিপূরক এখানে চলে আসলো। ঠিক আছে, তারপর হচ্ছে সাইটোসিন। সেম সবগুলোই, শুধু খালি থাইমিনের পরিবর্তে আরএনএতে কি থাকে, ইউরাসিল। অথবা তোমাকে বলবে ডিএনএ তে ইউরাসিলের পরিবর্তে কি থাকে, থাইমিন থাকে। মনে রাখবা, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। প্রোটিন গুলোকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, কি প্রোটিন, হিস্টোন প্রোটিন, যেগুলো হচ্ছে কি টাইপের, ক্ষারীয় টাইপের। কি টাইপের? ক্ষারীয় টাইপের। আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, কি নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন গুলো হচ্ছে কি তবে আম্লিক টাইপের। মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে, এগুলো শর্ট কোশ্চেন এখান থেকে দেয়। আম্লিক টাইপের, নন হিস্টোন গুলো আম্লিক টাইপের, হিস্টোন গুলো হচ্ছে ক্ষারীয় টাইপের প্রোটিন। হিস্টোন প্রোটিন গুলো কি কি স্যার? যেমন আর্জিনিন, হিস্টিডিন, কি হিস্টিডিন, তারপর হচ্ছে লাইসিন, কি লাইসিন। এগুলো হচ্ছে কি তোমার হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন গুলো কি স্যার? নন হিস্টোন প্রোটিন গুলো হচ্ছে ট্রিপ্টোফ্যান, কি ট্রিপ্টোফ্যান এন্ড টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এন্ড টাইরোসিন। ঠিক আছে, মনে রাখো, এগুলো ইম্পর্টেন্ট খুবই। তোমাকে এভাবে প্রশ্ন করতে হবে, নিচের কোনটি হিস্টোন প্রোটিন, অথবা তোমাকে নিচের কোনটি নন হিস্টোন প্রোটিন বা আম্লিক প্রোটিন। ঠিক আছে, এগুলো হচ্ছে আম্লিক টাইপের হয়, এগুলো হচ্ছে ক্ষারীয় টাইপের হয়। এই হচ্ছে মোটামুটি ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো। ঠিক আছে, নিউক্লিওসাইড হলে তুমি মনে রাখবে, নিউক্লিওসাইড হলে দুটি অণু গঠিত হবে, আর নিউক্লিওটাইড হলে তিনটি নিয়ে গঠিত হবে। এটাও পরীক্ষাতে মাঝে মধ্যে শর্ট কোশ্চেন আসে। এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মোটামুটি। এটা পড়ে নিবা, এখান থেকে 3-4 মার্ক যা আসবে পেয়ে যাবা।
ডিএনএ হচ্ছে কি করে তোমার বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে, আরএনএ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তো ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএ হচ্ছে রাইবোজ শর্করা। ওকে, এর বেসগুলো হচ্ছে এগুলো আর এর বেসগুলো হচ্ছে এগুলো। পার্থক্য আসলে পার্থক্য করতে পারবে তোমরা। ওকে, আচ্ছা তাহলে এটা করে নিও, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওখান থেকে তোমাকে আমি বললাম ফার্নের জনক্রম, ফার্নের কি জনক্রম, আর এখানে বললাম ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। সেন্ট্রো ক্রোমোজোম চিত্র, চিত্র নামে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, যে কি কি চিত্র আসবে তা আমি আবার বলে দিচ্ছি। ফার্স্ট তোমরা যেটা চিত্র প্র্যাকটিস করবে সেটা হচ্ছে একটা সরল প্রতিবর্ত চাপ। কি সরল প্রতিবর্ত চাপ। এবার সরল প্রতিবর্ত চাপের কোন কোন জায়গাগুলো ইন্ডিকেট করবে বা দেখে যাবে একটু, ওই যে তোমার বহির্বাহী সিলোমে, অন্তর্বাহী সিলোমে, কারক, গ্রাহক, তারপর হচ্ছে নিউরন কোথায় অবস্থান করে, কেন্দ্রটা কোনটা, সেন্টারটা কোনটা, এইগুলো জিজ্ঞেস করে কয়েকটা জিনিস দেখে যাবে, তাহলে হয়ে যাবে সরল প্রতিবর্ত চাপের। সরল প্রতিবর্ত চাপের পরীক্ষাটা করবে, ছবিটা করে নেবে, তারপরে করবে নিউরন, কি করবে নিউরন, নেক্সট করবে ক্রোমোজোম, একটা আদর্শ ক্রোমোজোম, ক্রোমোজোম। এই তিনখানা চিত্র প্র্যাকটিস করবে, 100% একটা কমন করবে এখান থেকে, ঠিক আছে। আরেকটা তোমরা এমনি প্র্যাকটিস করবে, ওখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমি এর আগে ভিডিওতে বললাম সপুষ্প উদ্ভিদের নিষেক, সপুষ্প উদ্ভিদের নিষেক প্রক্রিয়া চিত্রের সাহায্যে বর্ণনাটা দেখে নিবা, কারণ রিক্সে পড়ে যাবে না, অনেক সময় ওখান থেকে চিত্র যদি তুলে দেয় তো ওখানে রিক্সে পড়ে যাবে। এবার এবার আমি চলে আসছি মেন যেটা তোমার টপিক, ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান করলাম। এবার সেন্ট্রোমিয়ার অনুসারে ক্রোমোজোমকে কয়টা ভাগ করা হয়। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ক্রোমোজোমকে এম সেট, কি এম সেট মানে চারটা, এই চারটি ভাগে ভাগ করা হয়। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলোতে শর্ট কোশ্চেন আছে যে মেটাসেন্ট্রিক দেখতে কেমন, সাবমেটাসেন্ট্রিক দেখতে কেমন, অ্যাক্রোসেন্ট্রিক দেখতে কেমন, টেলোসেন্ট্রিক দেখতে কেমন। তাহলে সেন্ট্রোমিয়ার অবস্থায় ক্রোমোজোমকে কয়টি ভাগ করা হয়, চারটি ভাগে ভাগ করা হয়, এবং এগুলো দেখতে কেমন, এই যে দেখতে এরকম, এই হচ্ছে। তাহলে মেটাসেন্ট্রিক দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো, সাবমেটাসেন্ট্রিক দেখতে ইংরেজি এল অক্ষরের মতো, অ্যাক্রোসেন্ট্রিক দেখতে ইংরেজি জে অক্ষরের মতো, এবং টেলোসেন্ট্রিক দেখতে ইংরেজি আই অক্ষরের মতো। খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে শর্ট কোশ্চেন তুলে ধরা যায়। ওকে, আর কোষের যে আমি এগুলো বিভিন্ন কোষের যে তোমার রেণুধর কোষগুলো, পাতার কোষ, মূলক কোষ, কাণ্ডের কোষ, অথবা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, ডিম্বাণু, শুক্রাণু, এদের যে তোমার ক্রোমোজোম সংখ্যা যে বের করার নিয়ম, এটা একটা আমার শর্ট ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারলে। তা আমি একটা হালকা বলে দিচ্ছি, যে তোমাকে যদি বলে হ্যাপ্লয়েড, কি হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডের ক্রোমোজোম সংখ্যা n। ডিপ্লয়েড যদি বলা হয় তাহলে হচ্ছে 2n। ট্রিপলয়েড যদি বলা হয় তাহলে হয়ে যাবে কি 3n। ট্রিপলয়েড যেমন তোমার ষষ্ঠ নিউক্লিয়াস, কি ষষ্ঠ নিউক্লিয়াসে ট্রিপলয়েড থাকে, 3n ক্রোমোজোম শাখা থাকে। 2n গুলো কোনগুলো থাকে, যেমন পাতার কোষ, কাণ্ডের কোষ, মূলক কোষ, এইগুলোতে হচ্ছে তোমার, অথবা রেণুধর উদ্ভিদ, এগুলোতে হচ্ছে কি 2n টাইপের। আর হ্যাপ্লয়েড হচ্ছে কোনগুলো, হ্যাপ্লয়েড মানে n সংখ্যক ক্রোমোজোম কোনগুলোতে থাকে, যেমন তোমার ডিম্বাণু, শুক্রাণু, ঠিক আছে, রেণু, অনলি রেণু, রেণু মাতৃকোষ না, অনলি রেণু, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড টাইপের। তোমাকে এইভাবে প্রশ্ন দিবে যে কোনো একটি উদ্ভিদের পাতার কোষের সংখ্যা যদি, পাতার কোষের সংখ্যা ধরে 24টি হয়, তাহলে ওই উদ্ভিদটির ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে, ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে। আর দিলাম আমি কি পাতার কোষ, পাতার কোষের ক্রোমোজোমের সূত্র কি 2n, তাহলে 2n = 24, n = হচ্ছে কত 24/2 তাহলে হচ্ছে 12। এর আনসার, এর মান 12 পেলাম। এবার তোমাকে বলছে ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে, তাহলে ষষ্ঠ নিউক্লিয়াসের সূত্রটা কি 3n, 3 × n, n এর মান কত পেলাম 12, তার आंसर হবে কি 36টি। এই হলো आंसर। এইভাবে প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় 1 মার্কে। আচ্ছা, এগুলো করবে। বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যগুলো করবে। বৃদ্ধি আর বিকাশের পার্থক্য করলে কি হয়, পর্যায়গুলো দেখা হয়ে যাবে তোমার। বিকাশের যে 5টা পর্যায়, বৃদ্ধি 3টি পর্যায়, এই প্রত্যেকটা পর্যায় থেকে মোটামুটি হালকা হালকা দেখে না, ভিডিও বড় হয়ে যাবে, অত ডিসকাশন আমি যাচ্ছি না, দেখে নিবা খালি এগুলো। তারপর হচ্ছে কি তোমার, আমি নেক্সট চ্যাপ্টারে চলে আসছি মেন্ডেলিফের
গ্রেগর জোহান মেন্ডেল। তিনি যে মটর গাছগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন এবং 60 জোড়া যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য পেয়েছিলেন, প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমরা দেখে যাবা। হ্যাঁ, কোনগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কোনগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, 60 জোড়াই দেখে যাবা। আর মেন্ডেলিফের সাফল্যের কারণগুলো জেনে যাবা। দ্বিসংকর জনন এবার দেখতে হবে না, এক সংকর জননটা এবার বেশি করে দেখবে। এক সংকর জননটা দেখবে। এক সংকর জননটা করে নিবা মেন্ডেলিফের। আর তোমার যে ব্যতিক্রম যে পরীক্ষা আছে, এক সংকর জনন যে ব্যতিক্রম পরীক্ষা, সেটা হচ্ছে কি সন্ধ্যা মালতী ফুল দিয়ে করতে পারবা। ঠিক আছে, ওই অসম্পূর্ণ প্রকটতা চিত্রসহ করে নিবা। ওখান থেকে প্রশ্ন আসতে পারে। এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কত? 3:1। জিনোটাইপ কত? 1:2:1। এটা হলো এক সংকর জনন। দ্বিসংকর জননে তোমার ফিনোটাইপের অনুপাত কত? 9:3:1। আর দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত কত? খুবই ইম্পর্টেন্ট। কত? 122। 1:2:4। 1:2:1। 2:1। মনে রাখার সময় 122, 4, 121, 21। এবার মনে রাখবো 1:2:2:4, 1:2:1, 2:1। এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত দ্বিসংকর, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত দ্বিসংকর, এটা হচ্ছে এক সংকর ফিনোটাইপ, এটা হচ্ছে এক সংকর জিনোটাইপ। অনুপাতগুলো দিয়ে আমার সময় প্রশ্ন দিয়ে দেয়, মনে রাখিয়ে এগুলো। যেমন তুমি অসম্পূর্ণ প্রকটতা দেখলে না, অসম্পূর্ণ প্রকটতা কার দেখা যায়? সন্ধ্যামালতী ফুলে দেখা যায়, ওয়ান্ডারলেসের মুরগিতে দেখা যায়। ওখানে কি হয়, জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই অনুপাত সেম হয়ে যায়, 1:2:1। তাহলে এখানে জিনোটাইপ আর ফিনোটাইপ সেম হয়ে যায়, 1:2:1। তাহলে জিনোটাইপ হচ্ছে 1:2:1, ফিনোটাইপ হচ্ছে 1:2:1। ঠিক আছে। আর আমি যে তোমাকে বললাম জিনোটাইপ দ্বিসংকর জননের জিনোটাইপের যে 1:2:2:4, 1:2:1, 2:1, এই যে 4টা, এই 4 থেকে প্রশ্ন থাকে, এই শেষের যে 1 এখান থেকেও প্রশ্ন থাকে অনেক সময়। ঠিক আছে, এগুলো জেনে নিবা। এই চাপ বলতে কি বোঝানো হয়, এক কথা ছকটা দিয়ে জেনে নিবা। তারপর হচ্ছে কি, কোন সবাই ধরো তোমার কোন একটা মায়ের সন্তান পরপর 3টি সন্তান কন্যা হচ্ছে, 3টি সন্তান কি কন্যা হলো, তাহলে চতুর্থ সন্তান কন্যা বা ছেলে হওয়ার সম্ভাবনা কত, এটা জেনে নিবা। এগুলো তো সাধারণত 50% আনসার হয়। ওকে, ছকের সাহায্যে দেখে নেবে, লিঙ্গ নির্ধারণটা একটু ছকের সাহায্যে দেখে নেবে। অসুখ যে আছে, বংশগত যে অসুখগুলো, অসুখগুলোর মধ্যে 3টা ইম্পর্টেন্ট। তো থ্যালাসেমিয়া একটু বেশি দেখবে, কি থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে বর্ণান্ধতা আছে, লিখছি না তো প্রশ্ন নিয়ে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে হিমোফিলিয়া, ভিডিও বড় হয়ে যাবে। এই তিনটের হচ্ছে মোটামুটি কারণগুলো হালকা হালকা করে জেনে চলে যাবে। ঠিক আছে, জেনেটিক কাউন্সিলিং কেন করতে হবে এগুলো একটু হালকা লক্ষ্য করবে। আর পরিবেশের চ্যাপ্টার তো আমার ভিডিও ডাউনলোড দেওয়া আছে, আপলোড করা আছে ওখানে আমার চ্যানেলে, আপলোড যে হয় MN ফিজিক্স। ঠিক আছে, MN ফিজিক্স ড্যাশ দিয়ে 360 সার্চ করবা, চলে আসবে। ঠিক আছে, ভিডিও। এবার পরিবেশে যা যা প্রশ্ন, তার মধ্যে নাইট্রোজেন সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে। এবার নাইট্রোজেন সাইকেল থেকে প্রশ্ন আসবেই, শিওর আসবে এখান থেকে, নাইট্রোজেন সাইকেল থেকে প্রশ্ন 2 আসুক, 3 আসুক, 4 আসুক, 5 আসুক, কিন্তু আসবে। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভের সম্বন্ধে প্রশ্নগুলো দেখে নিবা। টাইগার রিজার্ভ বিভিন্ন যে প্রজেক্টগুলো লঞ্চ করেছে ওগুলো দেখবা। রেড পান্ডা সম্বন্ধে দেখে নিবা। আর আমি কি বলবো, ওটা করা আছে আমার ভিডিও, দেখে নিবা তোমরা। আর তোমার অভিব্যক্তি এবং অভিযোজন থেকে ওখানেও ওই ওই ধরনের যে কি কি টপিক ওখান থেকে পড়বো, ওগুলো মোটামুটি আমার ভিডিও দেওয়া আছে। মিলার আর উরের পরীক্ষাটা হালকা করে দেখে নিতে পারো, মিলার আর উরের পরীক্ষাটা। ঠিক আছে, ঘোড়ার যে জীবাশ্মগুলো আছে পরপর দেখে নিবা, কি কি জীবাশ্ম আছে, যুগ অনুসারে দেখবে। এবার দেখাচ্ছে তো, ওটা খুবই ইম্পর্টেন্ট ওখান থেকে। তারপর হচ্ছে যে ভ্রূণ তত্ত্ব যে প্রমাণ, ঠিক আছে, বংশগতিতে ভ্রূণ তত্ত্ব প্রমাণটা হালকা রিডিং পড়ে যাবে, তাহলে কিছু লিখতে পারবে, আসার সম্ভাবনা আছে ওখান থেকে। তারপর হচ্ছে ক্যাকটাসের অভিযোজন, ক্যাকটাস কি, ক্যাকটাস বা ফার্নের যে অভিযোজন, এটা জেনে নিবা। মৌমাছির ডান্সটা জেনে নিবা। কিসের? মৌমাছির ডান্স সম্বন্ধে
দুই প্রকার যে ডান দেয়, একটা হচ্ছে ওয়াকচার, একটা সার্কুলার ডান, চিত্র সহ এগুলো করে যাবে। কত সেন্টিমিটার কোন ডান্সটা দেয়, শত্রুকে দেখলো কত সেন্টিমিটার কি ডান্স করবে, এগুলো হালকা করে দেখে যাবে। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কমন। ঠিক আছে, রুই মাছের পটকা খুবই ইম্পর্টেন্ট এবার। ঠিক আছে, রুই মাছের পটকা থেকে এবার প্রশ্ন আসবেই। অভিযোজন রুই মাছের পটকার গুরুত্ব, পায়রার ডানাগুলো সম্বন্ধে আর পেশিগুলো সম্বন্ধে গতবার প্রশ্ন এসেছে, তাহলে এগুলো শর্ট কোশ্চেন জানবা। পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। কটি থাকে? পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। ঠিক আছে, মাছের যে পটকাতে রেড গ্রন্থি থাকে এবং রেটিয়া বিরয় নামক যে প্রকার যে গ্যাস শোষণে যে সহায়তা করে, ওগুলো দেখে নিবা। এইসব প্রশ্নগুলো মোটামুটি দেখে গেলে তোমরা আশা করি কমন পড়ে যাবে। আর অভিব্যক্তি, অভিযোজন আর পরিবেশের জন্য যে ভিডিও কি কি টপিক পড়তে হবে অলরেডি ওগুলো আপলোড করা আছে। ওকে, এগুলো দেখে যাবে। তাহলে এই দুটো ভিডিও মোটামুটি তোমরা হালকা করে দেখে নিবা, আর ওই অনুসারে একটু বইটা দেখে কালকে পরীক্ষাতে যাবে। ওকে, বাই।